কথা বলবো না, হ্যাঁ। সাহস না থাক। তোমরা যারা আছো আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা আর কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। তোমরা যারা আছো আমাকে একটু কমেন্ট করে জানাও। মরিয়ম আক্তার, জি স্যার। তাসলিম জান্নাত, জি স্যার শোনা যায়। সাইদুল শোনা যায়। আচ্ছা, আশা করছি তাহলে শুনতে পাচ্ছ এবং কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ। তো আজকে আজকের এই ক্লাস সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস করব হচ্ছে, আচ্ছা আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম চিরঞ্জিত তপু। আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, বাংলা ব্যাকরণ এবং বাংলা আমি পড়াই, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে তাহারই পরে মনে কবিতাটার মূল ভাব এবং প্রতিটা লাইনে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করছি তোমরা এই ক্লাসটা করার পরে তাহারই পরে মনে যে কবিতাটা রয়েছে সেই কবিতা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং খুব সুন্দর করে বুঝতে পারবা। আচ্ছা, তোমরা তোমরা দয়া করে ক্লাসটা শেয়ার করে দেবা, ঠিক আছে। তোমরা ক্লাসটা শেয়ার করে দেবা। আচ্ছা, আমরা যে আজকের এই ক্লাসটা করছি, কবিতাটার নাম হচ্ছে তাহারই পরে মনে। কবিতার নাম নাম হচ্ছে তাহারই পরে মনে। দেখো, এটা কিন্তু যদি আমরা ব্যাকরণগত দিক দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু এই তাহারই পরে নামটা ব্যাকরণগত দিক দিয়ে চিন্তা করলে এটা কিন্তু ভুল, ঠিক আছে। কিন্তু আমরা তো আর ব্যাকরণ পড়ছি না, আজকে আমরা কবিতা পড়ছি, সাহিত্য পড়ছি, এটা সাহিত্যভাবে নিতে হবে। কিন্তু কেন ভুল তাহারই পরে মনে, কবিতা এই নামটা কেন ভুল ব্যাকরণগত দিক দিয়ে? দেখো এখানে কি রয়েছে, তাহারেই, দেখো এখানে কি রয়েছে, নামটা তাহারেই, তারপরে পরে, তারপরে মনে। এখানে এই পরে কিন্তু ক্রিয়া, পরে কিন্তু ক্রিয়া, ঠিক আছে, মানে কাজ বোঝাচ্ছে। তো মনে করো আমি 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 ভাত খাই, আমি ভাত খাই। আমি যদি এই লাইনটা বলি তাহলে দেখো তো, আমি ভাত খাই, এখানে খাই এটা ক্রিয়া। তো খাইটা কোথায় আসছে? খাইটা কিন্তু বাক্যের শেষে আসছে, মানে
বাংলা বাংলা ভাষায় বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী ক্রিয়াটা সাধারণত বাক্যের শেষে থাকে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো ব্যাপারটা কি হয়েছে, ক্রিয়াটা কিন্তু মাঝখানে চলে আসছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমি খাই ভাত, ব্যাপারটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? তো আমি যদি বলি যে আমি খাই ভাত, তাহলে কিন্তু এই বাক্যটা ভুল। সেই দিক দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু তাহারই পরে মনে এই বাক্যটা কিন্তু ভুল, এই নামটা কিন্তু ভুল। কিন্তু আমরা যেহেতু ব্যাকরণ পড়ছি না, সেই দিক দিয়ে কিন্তু এখানে এটা ভুল না, ঠিক আছে? সেই দিক দিয়ে এটা কিন্তু ভুল না। সাহিত্যিক দিক দিয়ে মানে যাতে কবিতার ভাব প্রকাশ পায়, মনের ভাব প্রকাশ পায়, এমন যে কোনো লাইন, যে কোনো শব্দই হচ্ছে সাহিত্যে গ্রহণযোগ্য, ঠিক আছে? তার মানে এই তাহারই পরে মনে এখানে হচ্ছে গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য। তো যাই হোক, তাহারই পরে মনে মনে কবিতাটা লিখেছে হচ্ছে সুফিয়া কামাল। আমরা জানি যে সুফিয়া কামাল হচ্ছে তাহারই পরে মনে মনে কবিতাটি লিখেছে। তো আমরা প্রতিটা লাইন ব্যাখ্যা করার আগে আমরা এই কবিতাটা লেখার প্রেক্ষাপটটা জেনে নেব। কবি কেন এই কবিতাটি লিখেছিল, ঠিক আছে? এই প্রেক্ষাপটটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কবিতাটার ভাব বুঝতে সুবিধা হবে এবং কবিতাটার সবকিছু প্রতিটা লাইন বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে মূল ভাবটা হচ্ছে তাহারই পরে মনে কবিতাটার কবির স্মৃতিকাতর আবেগী অনুভূতি প্রকাশ পেয়েছে। মানে কবির যেই আমাদের যে সুফিয়া কামাল রয়েছে কবি, তার স্মৃতিকাতরতার আবেগী অনুভূতি প্রকাশ পেয়েছে, আবেগীয় অনুভূতি প্রকাশ পেয়েছে। এই কবিতায় কবি সুফিয়া কামালের ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনা ছায়াপাত ঘটেছে। অর্থাৎ সুফিয়া কামালের ব্যক্তিগত জীবনে একটা দুঃখ ছিল, সেই দুঃখটারই এখানে প্রকাশ ঘটেছে। তো দুঃখটা কি? দুঃখটা হচ্ছে সুফিয়া কামাল কবি সুফিয়া কামালের স্বামীর নাম ছিল হচ্ছে নেহাল, সৈয়দ নেহাল হোসেন। তার মৃত্যুতে তার জীবনে যে শূন্যতা সৃষ্টি হয়, তা কবি মনকে আচ্ছন্ন করে রিক্ততার হাহাকারে কোনোভাবেই কোনোভাবেই যা অপূরণীয়, কোনোভাবেই যা পূরণীয় নয়। তার মানে হচ্ছে কবির স্বামী হচ্ছে সৈয়দ নেহাল হোসেন, এর মৃত্যু হয়েছিল এবং তার স্বামীর মৃত্যুতেই তার জীবনে একটা শোকের ছায়া নেমে এসেছিল। তারই প্রকাশ ঘটেছে হচ্ছে এই কবিতায়। এতটুকু আমরা জানলাম, বাদবাকিটুকু হচ্ছে আমরা কবিতা আগে বুঝবো, তারপর হচ্ছে বাদবাকিটুকু জানবো। শুধু এতটুকু মনে রাখো যে কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু হয়েছিল, যেই মৃত্যুতে কবির মনে একটা শোকের ছায়া নেমে আসে, যারই প্রতিফলন ঘটেছে হচ্ছে এই কবিতায়। ঠিক আছে? তো তোমরা যারা আছো, তোমরা ক্লাসটি দয়া করে শেয়ার করে দিবা, যাতে তোমরা নেক্সট টাইম ক্লাসটি আবার করতে পারো। আচ্ছা, তোমরা কে কোন ব্যাচের আছো এটা জানাবা, 25 ব্যাচের নাকি 26 ব্যাচের? তো দেখো, সুফিয়া কামাল কবিতা, সরি, তাহারই পরে মনে মনে কবিতা লিখেছে হচ্ছে সুফিয়া কামাল। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে, প্রথম যে প্যারা রয়েছে সেখানে কবি এবং শুধু প্রথম প্যারা না, পুরো কবিতাতেই হচ্ছে কবি এবং কবি ভক্তের একটা কথোপকথন হয়েছে। মানে এই কবিতাটা হচ্ছে সংলাপধর্মী কবিতা। মানে দুজনের কথোপকথনে এই কবিতাটি হয়েছে। সেই দুজন হচ্ছে কবি নিজে এবং তার একজন ভক্ত, ঠিক আছে? তার একজন ভক্ত। তো মনে করো যে তুমি তুমি আমি তুমি আমি সবারই কিন্তু কিছু না কিছু মানুষের ভক্ত, কোনো না কোনো মানুষের ভক্ত। মনে করো যে তুমি হচ্ছে শাহরুখ খানের ভক্ত। তার মানে তুমি কিন্তু চাইবা যে প্রতি বছরই শাহরুখ খানের একটা ছবি, একটা সিনেমা রিলিজ হোক। তুমি একজন লেখকের ভক্ত, তুমি চাইবা যে সেই লেখকের রচনা প্রতি বছরই হচ্ছে প্রকাশ হোক। কারণ তুমি সেই রচনা প্রকাশ হলে তুমি সেই বইটি কিনবে এবং পড়বে। অথবা শাহরুখ খানের সিনেমা যদি রিলিজ হয়, তুমি সেই সিনেমাটা দেখবে, কারণ তুমি তার ভক্ত। তো এখানে দেখা যাচ্ছে যে কবিভক্ত কবিকে অনুরোধ করছে যে তার রচনা প্রকাশ করার জন্য। কিন্তু কবি কেন তার রচনা প্রকাশ করছে না, কবি কেন তার গীতি তৈরি করছে না, এই বিষয়টাই হচ্ছে এখানে ফুটে উঠবে। তো দেখো, এখানে প্রথমে কি বলছে যে হে কবি নীরব কেন, ফাল্গুন যে এসেছে ধরায়। এখানে কবি ভক্ত বলছে যে হে কবি, কবিকে সম্বোধন করে বলছে হে কবি নীরব কেন, মানে আপনি নীরব কেন, ফাল্গুন যে এসেছে ধরায়। ধরা মানে আমরা জানি, ধরা মানে হচ্ছে পৃথিবী। তার মানে
কবিভক্ত কবিকে উদ্দেশ্য করে বলছে যে আপনি নীরব কেন? এই ধরাতে মানে এই পৃথিবীতে ফাল্গুন চলে এসেছে। আর আমরা জানি যে ফাল্গুন মাসটা অনেক সুন্দর। কেন সুন্দর? কারণ হচ্ছে ফাল্গুন মাসে বা বসন্তকালের ফাল্গুন মাসে আমাদের প্রকৃতি একটা সুন্দর সাজে সজ্জিত হয়। প্রতিটা গাছে গাছে আমরা ফুল দেখতে পাই, ফুলের ঘ্রাণ পাই, প্রতি গাছে গাছে পাতায় ভরে থাকে, সবুজে সমারোহ হয়ে থাকে। ঠিক আছে? প্রকৃতি অনেক সুন্দর একটা রূপ নেয়। তো সেজন্য কবিভক্ত কবিকে বলছে যে আপনি নীরব কেন? ফাল্গুন ধরায় চলে এসছে, মানে প্রকৃতি তার নতুন সাজে সাজবে। তারপর বলছে যে বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়, মানে বসন্তকে বরণ করে, বরিয়া মানে বরণ করে, তুমি মানে কবিকে বলছে যে আপনি, তুমি লবে মানে নেওয়া, নিবে নাকি তব বন্দনায় মানে তোমার বন্দনায়, বসন্ত কি, বসন্তকে কি তুমি তোমার বন্দনায় নিবে না? কবিভক্ত হচ্ছে কবিকে এটা বলছে যে আপনি নীরব কেন? আপনার বন্দনায়, তোমার বন্দনায় কি তুমি তোমার এই বসন্তকালকে বরণ করে নিবে না? তখন কবি তার স্নিগ্ধ আঁখি তুলে বলল, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, মানে কবি সুফিয়া কামাল তার স্নিগ্ধ আঁখি তুলে বলল, দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। মানে ব্যাপারটা এরকম হয়েছে যে মনে করো, মনে করো যে এটা হচ্ছে সুফিয়া কামালের বাড়ি, এটা হচ্ছে সুফিয়া কামালের বাড়ি, এটা হচ্ছে সুফিয়া কামালের বাড়ি। সুফিয়া কামালের বাড়ি দেখতে কেমন ছিল আমি অবশ্যই জানি না, কারণ উনি তো আর আমাকে নিমন্ত্রণ দেয়নি, তাই না? মনে করি এটা হচ্ছে বাড়ি, আর এটা হচ্ছে দক্ষিণ দুয়ার, দক্ষিণের দিকে হচ্ছে দুয়ার। তো মনে করো যে কবি হচ্ছে এখানে বসে আছে, কবি হচ্ছে এখানে বসে আছে, অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে কবি বসে আছে, এবং তারই সামনে, তারই সামনে একজন কবিভক্ত, কবিভক্ত হচ্ছে দাঁড়িয়ে আছে বা বসে আছে বা যাই হোক না কেন। তো এই কবিভক্তই কবিকে বলছে যে আপনি নীরব কেন? এই ফাল্গুন মাস ধরায় চলে এসেছে, যেহেতু ধরায় ফাল্গুন মাস চলে এসছে, এই ফাল্গুন মাসকে বা এই বসন্তকালকে কি তুমি, আপনি হচ্ছে তোমার বন্দনা করে নিবে না, বন্দনা করবা না? তখন কি করলো এই কবি, আমাদের সুফিয়া কামাল কবি কি করলো, তার স্নিগ্ধ আঁখি তুলে বলছে যে দক্ষিণ দুয়ার, মানে আমি ধরো তুমি মনে করো যে এটা এটা হচ্ছে কি দক্ষিণ দিক, মনে করো এটা দক্ষিণ দিক, এই দক্ষিণের দুয়ার কি খুলে গেছে? আমরা জানি যে বসন্তকালে দক্ষিণ দিক দিয়ে বাতাস আসে, এই যে মনে করো এটা দক্ষিণ, দক্ষিণ দিক দিয়ে হচ্ছে বাতাস আসে। এই জন্য কবি বলছে যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, মনে করো এই দক্ষিণ দিকেই, দক্ষিণ দিকেই হচ্ছে বাতাবি লেবু আছে, বাতাবি লেবুর হচ্ছে গাছ আছে। মনে করো এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ, ঠিক আছে? তারপরে মনে করো যে এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে, এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে আম গাছ, ঠিক আছে? আম গাছে হচ্ছে কি হচ্ছে আমের যে এভাবে আমের মুকুল ধরেছে, হ্যাঁ আমের, মনে করো আমের মুকুল ধরেছে। তো দেখো যখন দক্ষিণ দিক দিয়ে বাতাস আসবে তখন কি হবে? এই বাতাস, এই যে মুকুল আছে, ফুল আছে, সেই ফুলের ঘ্রাণ কি এদিকে আসবে না বাতাসের সহ, বাতাসের সাথে? বাতাসের সাথে কিন্তু ফুলের ঘ্রাণগুলো এই আম গাছের হোক বা বাতাবি লেবুর হোক, যারই হোক না কেন, সেই ঘ্রাণ কিন্তু এদিক দিয়ে আসবে, ঠিক আছে? এদিক দিয়ে যে ঘ্রাণগুলো আসছে, বাতাস আসছে, এটা কবি লক্ষ্যই করেনি এখনো। বসন্তকাল চলে আসছে, ঘ্রাণ চলে আসছে, আমের মুকুল ধরেছে, কিন্তু কবি সুফিয়া কামাল এখানে লক্ষ্যই করেনি, ঠিক আছে? কেন লক্ষ্য করেনি? এটাই হচ্ছে এখন প্রশ্নের বিষয়। সেজন্য এখানে হচ্ছে এমন প্রশ্ন করছে। আর এখানে কি বলছে শেষ লাইনে প্রথম প্যারার, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণা মানে কি? দক্ষিণ মানে দক্ষিণ দিক, আমি যেটা বললাম যে দক্ষিণ, এটা হচ্ছে দক্ষিণ দিক, আর সমীর মানে হচ্ছে বাতাস, ঠিক আছে? তো দক্ষিণা সমীর মানে হচ্ছে এই দক্ষিণ দিকের এই বাতাসটা। তো এই দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, তার মানেই হচ্ছে যে আমি এখানে বাতাবি লেবু গাছ আঁকলাম, তারপরে হচ্ছে আমের মুকুল আঁকলাম, তো এই যে আমের মুকুল এবং বাতাবি লেবুর ধরেছে, তো এইখানে হচ্ছে সমীর, দক্ষিণা সমীর দক্ষিণ দিকের বাতাস, এগুলোর ঘ্রাণ নিয়ে হচ্ছে এদিকে আসছে। তো এটা হচ্ছে কবি এখনো লক্ষ্য করেনি, লক্ষ্য না করে কি করছে, তার কবি ভক্তকে জিজ্ঞাসা করছে যে এগুলো ঘটেছে কিনা, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে প্রথম প্যারা। দ্বিতীয় প্যারায় বলছে যে এখনো এখনো দেখোনি তুমি, মানে কবিভক্ত, কবিভক্ত আশ্চর্য হয়ে
বলছে যে এখনো দেখোনি তুমি, মানে কবিকে বলছে। তখন কবি বাবা বলছে কহিলাম। যখন তুমি দেখবে, যখন এই কবিতা দেখবা যে কহিলাম, বলিলাম, ঠিক আছে, মানে উত্তম পুরুষ আছে, তখন বুঝবা যে এটা কবি ভক্তের উক্তি। আর যখন দেখবা যে বললো, করলো, ঠিক আছে, এমন ধরনের, তখন এমন ধরনের উক্তি, তখন বুঝবা সেটা হচ্ছে কবির উক্তি। তো এখানে কি বলছে কহিলাম, মানে এটা হচ্ছে আহ কবি ভক্তের উক্তি। তখন কি বলছে যে এখনো দেখোনি তুমি, কবি ভক্ত বলছে। কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, মানে কবিকে জিজ্ঞাসা করছে যে বসন্তকাল চলে আসছে, তারপরে হচ্ছে দক্ষিণ আশমিরে বাতাস বইছে, কিন্তু এখনই তুমি লক্ষ্য লক্ষ্য করনি। এই প্রশ্নটা হচ্ছে কবিকে কবিভক্ত করছে। কোথায় তব নবপুষ্প সাজ, তব মানে হচ্ছে তোমার, তার মানে কবিভক্ত কবিকে বলছে যে তোমার এই নবপুষ্প সাজ কোথায়, নব মানে নতুন, আর পুষ্প সাজ তো বুঝতে পারছো যে ফুল দিয়ে মানে সাজ। তার মানে কবি হচ্ছে বসন্তের যে ফুল ফুটেছে, ফাল্গুন মাসে যে ফুল ফুটেছে, সেই ফুল নিয়ে তার সজ্জা এখনো নেই, সাজসজ্জা নেই, সেজন্য কবি বলছে, কবিভক্ত বলছে যে প্রতিবারই তো তুমি বসন্তকালকে নিয়ে বসন্তকালকে বন্দনা করো, বসন্তকালের ফুল নিয়ে সাজসজ্জা করো, কিন্তু এবার কেন করছো না, ঠিক আছে। তখন কহিল, এই যে কহিল আসছে আবার, এখানে তো বললো কহিলাম, এখানে বলছে কহিলাম মানে কি কবিভক্ত, আর এখানে কি কহিল, তার মানে হচ্ছে এখানে হচ্ছে কবি। তো কহিল সে সুদূরে চাহিয়া, কবি হচ্ছে সুদূরে, অনেক দূরে, চাহিয়া বলিল, বলছে কি বলছে, অলক্ষ্যের পাথার বাহিয়া। অলক্ষ্যের মানে হচ্ছে যেখানে লক্ষ্য করা যায় না, অনেক দূরে। তো তুমি সামনে তাকাচ্ছ, এমন দূরে তাকাচ্ছ যেখানে তুমি কিছু দেখতেই পাচ্ছ না, অলক্ষ্যের। আর পাথার মানে হচ্ছে সমুদ্র, ঠিক আছে। তো কবি কি বলছে, সুদূরে চাহিয়া, সুদূরে চেয়ে কি বলছে যে অলক্ষ্যের পাথার বাহিয়া, মানে অলক্ষ্যের এত দূরে যে যেখানে লক্ষ্য করা যাচ্ছে না, সেই লক্ষ্যের সমুদ্র বেয়ে কি তরি চলে আসছে, তরি তার এসেছে কি। এই যে তরি তার এসেছে কি, এটা নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, অনুধাবনমূলক প্রশ্নে, মানে খ নম্বর প্রশ্নে প্রশ্ন আসে। এই তরি তার এসেছে কি, এই তার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এই তার বলতে এখানে হচ্ছে বসন্তকালকে বোঝাচ্ছে। মানে হচ্ছে যে এই পাথার বাহিয়া, সমুদ্র বাহিয়া মানে সমুদ্র বেয়ে তার তরি, এই তার তরি মানে বসন্তকালের তরি কি এই ধরাতে চলে আসছে, এই প্রশ্নটা হচ্ছে কবি করছে। অনেক দূরে, অনেক দূরে চেয়ে সমুদ্র বেয়ে বসন্তের তরি, এই যে তার মানে বসন্ত, এই বসন্তের তরি বেয়ে এই ধরাতে বসন্ত এসেছে কিনা, এটা কবি ভক্তকে জিজ্ঞাসা করছে। আরো আরো জিজ্ঞাসা করছে কি, বেদেশে কি আগমনীর গান, মানে যে বসন্ত যে এই ধরাতে চলে আসছে, তার আগমনের গান কি, আহ, গান কি বেজেছে, মানে বাজছে। তারপরে বলছে যে ডেকেছে কি সে আমারে, মানে বসন্তকালকে বলছে যে মানে কবি ভক্তকে উল্লেখ করে কবি বলছে যে সেই বসন্তকালকে আমাকে ডেকেছে, বসন্তকাল যে এই ধরাতে এসেছে, আসার আগে কি আমাকে ডেকেছে, আমাকে তো ডাকেনি বসন্তকাল, বা ফাল্গুন মাস তো আমাকে ডাকেনি। তারপর কি বলছে যে শুনি নাই রাখিনি সন্ধান। তো এই যে কবি বলছে যে শুনি নাই রাখিনি সন্ধান, একটু আরেকবার বোঝার চেষ্টা করো, এখানে কেন বলছে শুনি নাই, কি শুনেনি বলো তো। শুনেনি কি কি, আগমনীর গান, বসন্তের আগমনীর গান কবি শুনেনি, বসন্ত যে আসছে এ ধরাতে, এই আগমনীর গান কবি হচ্ছে শুনেনি। আরো কি শুনেনি, এই যে বসন্তকাল যে কবিকে ডেকেছে বা ডাকছে, এই জিনিসটাও, এই ডাকাটাও হচ্ছে কবি শুনতে পায়নি। আর কি সন্ধান রাখেনি, সন্ধান রাখেনি হচ্ছে এই যে এই তরি বেয়ে, এই তরি বেয়ে, এই তরি বেয়ে হচ্ছে বসন্তকাল এসেছে কিনা, সমুদ্রের তরি বাহিয়া, এই পাথার বাহিয়া হচ্ছে তরি এসেছে কিনা, এই জিনিসের সন্ধান রাখেনি। ঠিক আছে, তো এই দুই প্যারা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও সবাই। আব্দুর রহিম, বিভীষণের প্রতি মেঘনাদ, এটার ব্যাখ্যা দিলে ভালো হতো। হ্যাঁ ভাই, এটা নিয়ে ক্লাস হবে আগামীকাল অথবা আগামী পরশুদিন, আমি গ্রুপে জানিয়ে দেবো। 26 ব্যাস। তোমরা এই দুই প্যারা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। বইয়ের কত নম্বর চ্যাপ্টার এই কবিতা? ভাইয়া বইয়ের চ্যাপ্টার তো আমার মনে নাই, তুমি তো দেখে নিবা, বই দেখে নিবা। সজল আহমেদ বলছে। আচ্ছা, আচ্ছা, সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা পরের প্যারায় চলে যাই। তারপর বলছে যে কহিলাম, যেহেতু কহিলাম বলছে,
আমি বললাম যে উত্তম পুরুষ, তার মানে হচ্ছে এখানে কি কবিভক্ত। কবিভক্ত আবার কি বলছে, ওগো কবি রচিয়া লহনা আজগীতি, রচিয়া লহনা আজগীতি। তার মানে কবিভক্ত কবিকে বলছে যে প্রতিবারই তুমি গীত রচনা করো, মানে গান হোক আর কবিতা হোক যাই হোক রচনা করো, তো এবারও না হয় তুমি এই কবিতা বা এই গীতি রচনা করো। কবিভক্ত কবিকে এটা বলছে। বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি এ মোর মিনতি, মানে যে তুমি যে প্রতিবারই বসন্তের বন্দনা করো, মানে সুফিয়া কামালকে বলছে, কবিভক্ত বলছে যে তুমি তো প্রতিবারই বসন্তের বন্দনা করো, এবারও না হয় বসন্তের বন্দনা করো, আমি শুনি। এটা বলছে মানে শোনার আকাঙ্ক্ষা প্রকাশ করছে। কবির মুখে বসন্তের একটা বন্দনা, বসন্তের জয়গান বা বসন্তের যে নবসাজে সেদেশে পৃথিবীতে এই সাজসজ্জার অনুভূতি কবিভক্ত হচ্ছে কবির কাছ থেকে জানতে যাচ্ছে। তারপরে কহিল, এই যে কহিল যেহেতু আছে তার মানে কি, আবার কবি বলছে কহিল সে মৃদু মধু স্বরে, মৃদু মধু স্বরে মানে কি অনেক আস্তে ধীরে হতাশার স্বরে, হতাশার সুরে কবি বলছে নাই হলো না হোক এবারে। তার মানে হচ্ছে কবি প্রতিবারই যে বসন্তের গীত রচনা করে, বসন্তকে বরণ করে নেয়, কবি বলছে যে না এবার না হয় না হলো, প্রতিবারই তো করি, এবার না হয় না হলো, হতাশার সুরে মৃদু মধু স্বরে সুরে হচ্ছে এই কবি এই কথা বলছে। তারপর কি বলছে যে আমার গাহিতে গান, আমার গাহিতে গান বসন্তরে আনিতে ধরিয়া রহিনী সে তো ভুলেনি, এসেছে তো ফাল্গুন সরিয়া। তার মানে হচ্ছে যে এই যে সে তো ভুলেনি, মানে হচ্ছে বসন্ত তো ভুলে যায়নি, সে তো তার ফাল্গুন মাস নিয়ে চলে আসছে। এই যে কবি যে তাকে কবি যে বসন্তকে বন্দনা করেনি এখনো, বা বসন্ত যে এসেছে কবি সেটা জানে না, এই বিষয়টাই কবি এখানে উল্লেখ করছে যে আমি যদিও আমি জানি না যে বসন্তকাল এসেছে, বা আমি যে ভুলে গেছি, কিন্তু সে তো আর ভুলেনি, সে তো আর ভুলেনি। সে না ভুলে কি করেছে, সে না ভুলে হচ্ছে আহ, সে না ভুলে সে যে প্রতিবারই আসে, প্রতিবারের ধারাবাহিকতায় এবারও হচ্ছে সে পৃথিবীতে চলে আসছে। ঠিক আছে, এটা এখানে বলছে যে রহিনী সে তো ভুলেনি, এসে গেছে, এসেছে তো ফাল্গুন সরিয়া। ঠিক আছে, তো এ হচ্ছে ব্যাপার। এখানে তাহলে কবি কি বললো, যে কবিভক্ত বললো যে প্রতিবারের মতো এবারও তুমি তোমার গীত রচনা করো, কিন্তু কবি বলছে যে প্রতিবার যেহেতু প্রতিবারও তো আমি লিখি, কিন্তু এবার লিখিনি, তবুও তো বসন্ত আর থেমে নাই, বসন্তকাল তার নিয়ম অনুযায়ী এই ধরাতে মানে এই পৃথিবীতে চলে আসছে, এটা বলছে। তারপর বলছে যে কহিলাম ওগো কবি, কহিলাম মানে কবিভক্ত, তাই না? তো কবিভক্ত কবিকে উল্লেখ করে বলছে যে ওগো কবি অভিমান করেছো কি তাই, মানে হচ্ছে যে কবি যে বসন্তকে স্মরণ করেনি, তারপরও সে বসন্তকাল চলে আসছে, সেজন্য কবিভক্ত কবিকে বলছে যে সেই জন্য কি তুমি তুমি অভিমান করেছো নাকি, বসন্তকাল তো আসবেই, প্রতিবার তো আসবেই, সেজন্য কি তোমাকে অভিমান করতে হবে? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিধায়। তার মানে হচ্ছে তুমি বন্দনা করনি, তারপরও সে চলে আসছে, কিন্তু তুমি অভিমান করে আছো, বা আহ, বা হচ্ছে তাকে হচ্ছে পাত্তা দিচ্ছ না, বা তুমি এখনো বুঝতে পারোনি। তো যদিও চলে আসছে, সে বসন্ত চলে আসছে, তুমি তারপর তুমি বিধায় হারাবে সে সুযোগটা, বসন্তকে বরণ করার, বা বসন্তের গীত রচনা করার, বা বসন্তের খুশিতে আনন্দতে প্রকৃতিকে এই প্রকৃতিকে অনুভব করার, তুমি মানে বিধায় হারাবে। এটা এটা হচ্ছে কবিভক্ত বলছে। তারপরে আবার কি বলছে কহিল, তার মানে যেহেতু কহিল এখানে আসে, তার মানে কি আবার কবি কবি বলছে কহিল সে পরম হেলায়, মানে কবিভক্তের এই কথা শুনে সে হেলা ভরে, খুব হেলায়, হেলা করে কি বলছে যে বৃথা কেন, আমি যদি তাকে বরণ না করি তাহলে বৃথা হবে কেন, ফাল্গুন বেলায় ফুটেনি কি ফুটে ফাল্গুন বেলায় ফুল কি ফোটেনি শাকে, মানে আমি যদিও তাকে বরণ করছি না, তারপরে তো তার বৃথা যাচ্ছে না, আমার বরণ করার সাথে তার স্বাদ কি, আমিও যদি বরণ তাকে না করেছি বা বরণ না করি, তবুও কিন্তু এই যে ফুল শাকে ফুটেছে, বসন্তকে বরণ করে নেওয়ার জন্য আমি বরণ না করলেও, মানে কবি বলছে আমি বরণ না করলেও এই বসন্তকে বরণ করে নেওয়ার জন্য ফুল কিন্তু শাকে ফুটেছে। তারপর কি বলছে যে পুষ্পারতি লভেনি কি ঋতুরাজন, পুষ্পারতি মানে হচ্ছে পুষ্প ও আরতি, পুষ্প ও আরতি এই দুটি শব্দের যোগে হয়েছে কি পুষ্পারতি, আর হচ্ছে ঋতুরাজন মানে হচ্ছে বসন্ত।
রাজুর মানে হচ্ছে রাজা বোঝাচ্ছে এখানে, তার মানে ঋতুরাজ। আর ঋতুরাজ বলতে কিন্তু আমরা বসন্তকে বুঝি। তার মানে হচ্ছে কি বলছে যে পুষ্পারতি মানে পুষ্পের আরতি মানে পুষ্পের পূজা কি এই বসন্ত রাজন লাভ করেনি? বসন্ত রাজন লাভ করেনি? তারপর কি বলছে যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মানে মাধবী কুড়ি মানে হচ্ছে একটা ফুল, ফুলের নাম, সেই ফুলের বুকে কি গন্ধ নাই? করেনি কি সে অর্ঘ্য বিরোচন, মানে সে কি তার তার জন্য পূজা দেয়নি? মানে ব্যাপারটা হচ্ছে এখানে তাহলে এটা বললো যে কবিভক্ত বলছে যে তুমি যদি তাকে বরণ না করো বা তার তার খুশিতে খুশি না হও, তাহলে সেটা বৃথাই যাচ্ছে। তখন কবি বলছে যে কেন বৃথা কেন? আমি যদি তাকে বরণ না করি, তাকে বরণ করার জন্য এই ফুল ফুটেছে, ফুল ফুটেছে, তারপর হচ্ছে সেই পুষ্পারতি হয়েছে, বসন্ত বরণ করার জন্য পুষ্পারতি হয়েছে। আবার এই মাধবী কুঁড়ির বুকেও গন্ধ জমেছে। ঠিক আছে? তো এই বিষয়টাই হচ্ছে প্রশ্ন আকারে হচ্ছে কবিভক্তকে বলছে যে আমি না করলেও এগুলো তো করেছে, তাই না? এটা বলছে। তারপর বলছে যে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, মানে কবিভক্ত আবার বলছে যে এই বসন্তের প্রতি তোমার তবুও কেন বিমুখতা? যদিও ঋতুরাজন তার হচ্ছে পুষ্পারতি লাভ করেছে, তারপরে হচ্ছে ফুল ফুটেছে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য, তারপরে মাধবী কুঁড়ির বুকে গন্ধ গন্ধ হয়েছে, তারপরে হচ্ছে আমের মুকুল ফুটেছে, আমরা প্রথমে এখানে দেখলাম যে আমের মুকুল ফুটেছে, তারপর হচ্ছে বাতাবি লেবুর ফুল ফুটেছে, তারপর দক্ষিণাসমীর গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে, সবকিছুই হয়েছে। সেজন্য বলছে এখানে যে এখানে বলছে যে তবুও বসন্তের প্রতি তোমার কেন বিমুখতা? তারপরে কহিলাম, কহিলাম মানে কি? কবিভক্ত। কবিভক্ত তারপর কি বলছে যে অপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? অপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? সেজন্য কবিভক্ত আবার বলছে যে সবগুলো তো হয়েছে, সব ফুল ফুটেছে, সবকিছু হয়েছে, কিন্তু তুমি কেন এই ঋতুরাজকে উপেক্ষা করে তাকে ব্যথা দিচ্ছ, তাকে কষ্ট দিচ্ছ? ঠিক আছে? এমন কিছু বলছে যে সবাই সবার মতো কাজ করছে, করুক, ফুল ফুটছে, আমের মুকুল ফুটছে, মাধবীকুড়ির গন্ধ ছড়াচ্ছে, তারপর হচ্ছে দক্ষিণা সমীরে গন্ধ ছড়াচ্ছে, সবকিছুই হোক, কিন্তু তুমি কেন তুমি কেন অপেক্ষা করছো? তুমি কেন সেই বসন্তকালকে হ্যাঁ বসন্তকালকে হচ্ছে ব্যথা দিচ্ছ, কষ্ট দিচ্ছ, এমন কিছু বলছে। তারপরে কহিল, কহিল মানে কি? কবি। তো কহিল সে সরিয়া আসি, মানে কাছে সরে এসে আমি তো এখানে আঁকিয়ে দিয়েছি বললাম, তার মানে হচ্ছে এই যে কবি, এই কবি হচ্ছে তার কবিভক্তের কাছে সরে এসে কি বলছে? কাছে সরে এসে বলছে বলছে যে কুহেলি উত্তরীর তলে মাঘের সন্ন্যাসী। এটা একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ হচ্ছে এই লাইনটা অন্য ধর্মমূলক প্রশ্নে খুব বেশি থাকে। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, কুহেলি মানে হচ্ছে কুয়াশা, আর উত্তরী মানে হচ্ছে চাদর। তাহলে কুহেলি উত্তরীর তলে মানে কুয়াশার চাদরের তলে মাঘের সন্ন্যাসী হচ্ছে কি? আমরা জানি মাঘ মাস মানে শীতকাল। ঠিক আছে? তো মাঘের সন্ন্যাসী বলতে হচ্ছে শীতকালকে বোঝানো হচ্ছে। আর আমরা জানি সন্ন্যাসী কি? যারা সন্ন্যাসী সাধারণত আমরা যেসব মানুষরা সন্ন্যাসী হয় আমরা জানি যে তাদের চাহিদা আকাঙ্ক্ষা কিছু থাকে না। ঠিক আছে? তারা হচ্ছে আহ, তারা হচ্ছে তাদের ইহজাগতিক বিষয়ে কোনো আকাঙ্ক্ষাই থাকে না। তো এখানে বলছে যে মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে শীতকালকে, এই শীতকাল হচ্ছে কুহেরি উত্তরীর তলে, কুহেরি উত্তরীর তল দিয়ে কি হয়েছে? গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। তো এই দেখো যেখানে বলছে পুষ্পশূন্য, পুষ্পশূন্য কখন হয়? যখন শীতকাল, শীতের রিক্ততায় শুষ্কতায় চারিদিক কিন্তু চারিদিকে গাছের ফুল এবং পাতা কিন্তু ঝরে পড়ে। ঠিক আছে? তখন শীতকালে কিন্তু আমরা সাধারণত ফুল পাওয়া যায় না। শীতের রিক্ততায় ফুল ফল গাছের পাতা শেষের দিকে কিন্তু ঝরে পড়ে। তো এটাই বলছে যে এই মাঘের সন্ন্যাসী মানে শীতকাল হচ্ছে মাঘের সন্ন্যাসী কি হয়েছে? গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, মানে চারিদিকে চারিদিকে গাছের পাতা ঝরিয়ে দিয়ে ফুল না থেকে কোনো প্রাকৃতিক সৌন্দর্য না রেখে সে হচ্ছে দিগন্তের পথে চলে গেছে। কে চলে গেছে? এই মাঘের সন্ন্যাসী। তো এই মাঘের সন্ন্যাসীর জায়গাতেই হচ্ছে মূল বিষয়টা লুকিয়ে আছে। সেটা হচ্ছে কি? তার স্বামীর মৃত্যু। তার স্বামীর মৃত্যু হচ্ছে
এই শীতকালেই ঘটেছিল। মানে বসন্তকাল, বসন্তকালের আগেই তো শীতকাল, তাই না? ফাল্গুন মাসের আগে তো শীতকাল হয়, শীত হয়। তো এই ফাল্গুন মাসের আগে যে শীতকাল ছিল, যে শীতকালে তার স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা গেছে, সেই জন্য তার কবির মন হচ্ছে উদাস। এই মাঘের সন্ন্যাসী যেমন চারিদিকে শূন্য করে দিগন্তের পথে চারিদিকে শূন্য করে চলে গেছে, অনুরূপভাবে তার স্বামীও তার জীবনে তার জীবনে সবকিছু শূন্য করে দিয়ে সবকিছু শূন্য করে দিয়ে রিক্ত হস্তে চলে গেছে। ঠিক আছে, সেজন্যই বলছে, শেষে বলছে যে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তার মানে হচ্ছে এই যে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, এই লাইন দ্বারা বলছে, মানে কবিতে বলছে, মানে আক্ষরিক অর্থে এখানে বোঝানো হচ্ছে যে এই বসন্তকালের আগে যে শীতকাল ছিল, সেই শীতকালকে সে ভুলতে পারছে না, কারণ সে সবকিছু শূন্য করে দিয়ে, এই পৃথিবীকে শূন্য করে দিয়ে রিক্ত হস্তে চলে গেছে, সেজন্য সেই শীতকালকে ভুলতে পারছে না। কিন্তু কবি এখানে বুঝিয়েছে যে তার স্বামী যে শীতকালে মারা গিয়েছে, সেই তার স্বামীর স্মৃতি সে ভুলতে পারছে না। না ভুলতে পারার জন্য, না ভুলতে পারার জন্য হচ্ছে তার যে বসন্তকাল যে পৃথিবীতে আসছে, একটা সুন্দর সময় এসেছে পৃথিবীতে, যার যেখানে চারিদিকে ফুলে ফলে চারিদিকে ভরে গেছে, গাছের পাতা তার গাছের গাছ তার সমস্ত পাতা নিয়ে সবুজ আকার ধারণ করেছে, সে কিছুই বুঝতে পারছে না এবং কিছুই অনুভব করতে পারছে না। ঠিক আছে, সেজন্যই বলছে যে তাহারই পরে মনে, মানে তার স্বামীকে তার স্বামীকে মনে পড়ছে, তাকে হচ্ছে ভুলতে পারছে না। আর এই ভুলতে না পারার জন্যই হচ্ছে কবির এই উদাসীনতা। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে কবি কবি হচ্ছে কি করছে না, এই বসন্তকালে তার গীত রচনা করছে না, বসন্তকে বরণ করে নিচ্ছে না, কারণ কবি মনে সেই রিক্ত শূন্য শূন্য স্থানটা রয়ে গেছে। তো আশা করছি কবিতাটা বুঝতে পেরেছো। আমরা এখন এই মূল ভাবের বাকি অংশটা পড়বো। এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যারা আছো। তানভীর জামান, 1 তারিখ থেকে কোর্স শুরু হবে ভাইয়া। 1 তারিখ থেকে আমাদের পেইড কোর্স শুরু হবে। ঠিক আছে, আমাদের হচ্ছে পেইড কোর্স বাংলা, ইংরেজি এবং আইসিটি, এই 3টি বিষয়ের পেইড কোর্স হচ্ছে 1 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, আর এখন হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস চলছে। বুঝতে পেরেছি ভাইয়া। আব্দুর রহিম বুঝতে পেরেছি। তারপর হচ্ছে টিআর কুইন, বুঝতে পারছি স্যার। তানভীর জামান বুঝতে পারছি স্যার। ওকে, ওকে। কোনো লাইন যদি বুঝতে না পারো বা কোথাও যদি বুঝতে না পারো, রহিনী মানে এই যে কি বলছে, খাদিজা খাদিজা আক্তার, রহিনী মানে থাকেনি, থেমে থাকেনি। রহিনী মানে থেমে থাকেনি। এই যে এখানে কি বলছে, দেখো, বসন্তে আনিতে ধরিয়া রহিনী মানে থেমে থাকেনি, সে তো ভুলেনি, এসেছে তো ফাল্গুন সরিয়া, মানে হচ্ছে সে হচ্ছে থেমে থাকেনি, মানে থেমে থাকেনি এবং সে ভুলেও যায়নি। সে ভুলে না গিয়ে, মানে বসন্তকাল থেমে থাকেনি এবং ভুলে যায়নি, না ভুলে গিয়ে কি হয়েছে, সে তার নিয়ম অনুযায়ী, প্রতি বছরের নিয়ম অনুযায়ী এই পৃথিবীতে এই ধরাতে চলে আসছে, যদিও কবি তাকে স্মরণ করেনি। ঠিক আছে, এখানে কবি বলছে যে আমি আমি স্মরণ করিনি, আমি স্মরণ না করেছি তো কি হয়েছে, সে তো আর থেমে থাকেনি, সে তো আর রহেনি, সে ভুলেনি, সে হচ্ছে পৃথিবীতে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছো। হৃদয়, ক্লাসের মাঝপথে আসা আমি। আচ্ছা ভাই, এখানে ক্লাসটা রেকর্ড থাকবে, তুমি ক্লাস আবার করে নিতে পারবে, সমস্যা নাই। সুমন স্যার, ফ্রি ক্লাস কি 1 মাসের জন্য? আমাদের 1 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস চলবে ভাইয়া। আর আমাদের পেড কোর্সের বিষয়টা একটু বলি, সেটা হচ্ছে যে আমরা বাংলা, ইংলিশ আর আইসিটি, এই 3টা বিষয়ে কোর্স রান করেছি। ঠিক আছে, তো আমাদের কোর্স ফি হচ্ছে মূলত 3060 টাকা, এই 3টা বিষয়। কিন্তু আমরা হচ্ছে 50 জনের জন্য আমরা হচ্ছে প্রতি ব্যাচে 100 জন রাখবো। ঠিক আছে, প্রতি ব্যাচে 100 জন রাখবো।
সর্বোচ্চ 100 জন, কারণ হচ্ছে 100 জনের বেশি নিলে ক্লাস করাতে সমস্যা হবে এবং সবাইকে ধরে ধরে বোঝানো যাবে না। সেজন্য আমরা প্রতি ব্যাচে মাত্র 100 জনকে রাখবো এবং প্রথম 100 জন, প্রথম 50 জনের জন্য 50% ছাড়ে ভর্তি হতে পারবা তোমরা। সেটা হচ্ছে 1530 টাকা দিয়ে তোমরা প্রথম 50 জন আমাদের এই পেড কোর্সে ভর্তি হতে পারবা। কিন্তু 50 জন পার হয়ে গেলে বাকি 50 জনকে কিন্তু 3060 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের ইনবক্সে নক করতে পারো। প্রাইভেট লাইভ কখন থেকে শুরু হবে? প্রাইভেট লাইভ বলতে কি বোঝাচ্ছ ভাইয়া, বুঝতে পারিনি। বাংলা ফার্স্ট সেকেন্ড, হ্যাঁ বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংলিশ ফার্স্ট সেকেন্ড দুটাই। আইসিটি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, এই এই তিনটারই বা এই পাঁচটারই, ঠিক আছে, এই পাঁচটারই হচ্ছে তোমাদের কোর্স। বাংলা ইংলিশ আইসিটি সম্পূর্ণ, একদম সম্পূর্ণ, কিচ্ছু বাকি থাকবে না। বাংলা ইংলিশ আইসিটির জন্য কিচ্ছু বাকি থাকবে না। তো আর কিছু জানা থাকলে তোমরা কমেন্ট করতে পারো, তার মাঝখানে আমরা হচ্ছে মূল ভাবটা একবার পড়ে নিই যাতে তোমরা বিষয়টা আরো খুব ভালোভাবে অনুধাবন করতে পারো। তো তারপর কি বলছে যে আমরা তো এতটুকু পড়লাম যে কবির স্বামী মারা গেছে সেজন্য কবি মনে হচ্ছে আচ্ছন্ন রয়েছে, যা কোনোভাবে পূরণের নয়। তো প্রকৃতিতে নব বসন্তের আগমনও কবি হৃদয়ে সেই বিষাদময় রিক্ততার সুরকে মুছতে পারেনি। ঠিক আছে, বসন্তকাল এসেছে কিন্তু তার বিষাদময় রিক্ততার সুর, মানে তার তার স্বামী মারা গেছে, সেই স্বামী মারা যাওয়ার যে রিক্ততার সুর তার হৃদয়কে এখনো মুছতে পারেনি। তারপর কি বলছে, জাগতিক কোনো কিছুই কবিকে স্পর্শ করেনি। এই যে পৃথিবীতে যে বসন্তকাল আসছে এটা কবি স্মরণই করেনি, বুঝতেই পারিনি। কারণ হচ্ছে কি, তার স্বামী মারা গেছে, তার মন ভালো নেই, তার হৃদয় এখন বিষাদময় রিক্ততার সুর বাজছে তার হৃদয়ে। ঠিক আছে, তো তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তরে জুড়ে থাকে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা ও হাহাকার। সেই জন্য পৃথিবীতে যে যে বসন্তকালে এসছে সেটা হচ্ছে সে বুঝতে পারেনি, তার হৃদয়ে বেদনা এবং হাহাকার হচ্ছে তার স্বামীর জন্য। কারণ তার স্বামী সেই শীতকালে মারা গেছে, বসন্তকালের আগে যে শীতকাল হয় সেই শীতকালে মারা গেছে। শীত যে কবিকে শূন্যতার পূর্ণ করে গেছে, অথচ বসন্ত কবির প্রিয় ঋতু, বসন্ত কবির প্রিয় ঋতু, তবুও বসন্তকে সে স্মরণ করতে পারছে না। প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্ক নিবিড় হওয়া সত্ত্বেও কবির শোকাচ্ছন্ন হৃদয়ে বসন্ত প্রকৃতির প্রভাব কোনোভাবেই সে সম্পর্ককে জাগিয়ে তুলতে পারেনি এবং কবির বিয়োগ ভারাক্রান্ত অন্তরকে স্পর্শ করতে পারেনি। গঠনগত দিক থেকে এটি নাটকীয় গুণসম্পন্ন এবং সংলাপ নির্ভর কথোপকথনের বিশেষ তাৎপর্য তুলে তাৎপর্যময় করে তুলেছে। আমরা জানি যে এটা সংলাপধর্মী, কারণ হচ্ছে দুজনের কথোপকথনের মাধ্যমে এটা হচ্ছে কি হচ্ছে, শেষ হচ্ছে। কবিভক্ত আর কবির, যা দুজনের ব্যক্তির কথা বলা স্বাভাবিক বৈশিষ্ট্য, মানে দুজন ব্যক্তি মানে যেভাবে আমরা স্বাভাবিক কথা বলি, আলোচনা করি, এই আলোচনার মাধ্যমে সেই কবিতাটা ফুটে উঠেছে। তাহারই পরে মনে কবিতাটি নাটকীয় সংলাপধর্মী, যেহেতু কথোপকথনের মাধ্যমে হচ্ছে তাই। এখানে কবি ও কবিভক্তের মধ্যে সংলাপ বিনিময় হয়েছে। কবি কবিভক্তের যুক্তি ও মনের যুক্তি ও ভাবের প্রকাশ কবিতাকে আকর্ষণীয় করে তুলেছে। কবি ও কবিভক্তের পাশাপাশি শীত ও বসন্তের তাৎপর্য এক গভীর প্রতীকী ব্যঞ্জনা সৃষ্টি করেছে। কবিভক্ত কবিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেয়েছে। ঠিক আছে, ফিরিয়ে আনতে চেয়েছে মানে কি, কবিভক্ত চাচ্ছে যে তোমার জীবনে হচ্ছে একটা খারাপ ঘটনা ঘটেছে, তবুও তবুও হচ্ছে তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো, এমন কিছু বোঝাচ্ছে। তুমি তোমার রচনা তৈরি করো, তুমি তোমার গীত তৈরি করো, বসন্তকে বরণ করে নাও প্রতিবারের মতো। প্রকৃতির সান্নিধ্যে কবিকে আরো সৃষ্টিশীল হতে অনুরোধ করেছে। মানব জীবনে প্রিয়জন হারানোর বেদনা ভোলার নয়। আমরা জানি যে তার স্বামী মারা গেছে, তো সেই বেদনা তো নিশ্চয়ই ভোলার মতন হতো, তাই না? তবুও মানুষকে বেদনাদীর্ণ হৃদয়ে আবারও জাগতিক স্বাভাবিকতায় ফিরতে হয়। মানে আমাদের জীবনে আমাদের প্রিয়জন মারা যেতে পারে, তবে তো আমরা এই স্বাভাবিক আহ, স্বাভাবিককে সারা জীবনে আর অস্বাভাবিক করে রাখবো না, তাই না? সারা জীবনে আমাদের বিদীর্ণ হৃদয় থাকবে না। এই জগতের সাথে স্বাভাবিক হয়ে ফিরতেই হবে আমাদের কোনো না কোনো সময়। তো কবিভক্ত কবিকে সেটি বারবার বারবার স্মরণ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কবিভক্ত বারবার কবিকে বলছে যে তুমি রচনা করো, তুমি তোমার গীত রচনা করো, বসন্তকে বরণ করে নাও। হৃদয় গভীর আবেগ থেকে কবিকে শোক সঙ্গে নিয়েই আবার কলম হাতে তুলে নিতে প্রতীকী আহ্বান জানিয়েছে। আমরা এটাই কিন্তু বারবার দেখলাম। যাপিত জীবন যেন থেমে না যায়, জীবিত মানুষ যেন প্রাণহীন হয়ে না পড়ে, সেই কামনা থেকেই কবিভক্ত কবি কণ্ঠে বসন্ত বন্দনা শুনতে চেয়েছেন। ঠিক আছে, এদিকে শোক সন্তপ
হৃদয় কবিকে শীতের সন্ন্যাস রূপে আবদ্ধ করতে চায়। অন্যদিকে প্রকৃতির ডাকে নতুন আবহনী মন্ত্র জাগে, জাগো জাগো উঠে দাঁড়াও প্রাণের সঞ্জীবনী নিয়ে। সঞ্জীবনী মানে হচ্ছে যা নতুনভাবে প্রাণ দেয়, ঠিক আছে। মানব জীবনে দুঃখ বেদনা সময়ের গভীর বাস্তবতায় এই কবিতায় এক বিচিত্র অনুভূতির বাংময় হয়ে উঠেছে, ঠিক আছে। তো এই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু ছিল। মানে কবির স্বামী মারা গেছে শীতকালে, শীতকালের পরে আসছে বসন্তকাল। তো শীতের যেমন রিক্ততা থাকে, শীত যেমন পৃথিবীকে রিক্ত করে চলে যায়, শূন্য করে চলে যায়, অনুরূপভাবে তার স্বামীও তার জীবনকে শূন্য করে দিয়ে চলে গেছে। সেজন্য বসন্তকাল আসলেও কবির মনে সেই বসন্তের সুর বাজছে না। এটাই হচ্ছে এই কবিতার মূল থিম ছিল। আচ্ছা, তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাস। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে করতে পারো। মহিবুর হোসেন, কোর্স টাইম হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, ফাইনাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমরা সাপোর্ট পাবা, ঠিক আছে। তোমাদের কোর্স যেহেতু প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের জন্য একসাথে, তার মানে হচ্ছে 1 বছরের ভিতরে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমরা বারবার ক্লাস পেতে থাকবা, তোমাদের সলভ ক্লাস, তোমাদের সমস্যার সমাধান সবগুলো তোমরা পাবা, ঠিক আছে। মানে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমরা সাপোর্ট পাবা, এটা হচ্ছে মূল কথা। স্যার, এটা 2024 সালের বইয়ে আমি খুঁজে পাচ্ছি না ভাইয়া। আছে ভাইয়া, 24 সাল, 24 সাল থেকে 10 সাল যাই বলো না কেন সব বইয়ে আছে। তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করে এবার জানাও, সর্বশেষ কমেন্ট করে জানাও যে তোমরা পুরো কবিতাটা বুঝতে পেরেছো কিনা। নাসিফা তাহা, জি জি। হৃদয়, জি স্যার। সুজিকা, জি স্যার। স্যার, পরের লাইভ ক্লাস কোন দিন হবে? ভাইয়া, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ফেসবুক গ্রুপে তোমাদের যুক্ত হয়ে যাও, তোমাদের ওখানে সব আপডেট দেওয়া হচ্ছে, ঠিক আছে। এইচএসসি 2026 এর জন্য বা 26-এর জন্য 26-25 যেটাই হোক না কেন, তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সাপোর্ট পাবা। তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে যত দ্রুত সম্ভব, তোমাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে, খুব সুন্দর করে শেষ করে দেওয়া হবে। এবং সাপোর্ট হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত থাকবে। মানে সলভ ক্লাস, কোনো সমস্যা থাকলে মাঝে মাঝে ক্লাস, এমন ক্লাস তোমাদের কোর্স শেষ হওয়ার পরে এটা চলতেই থাকবে। তো তোমরা যারা কোর্সে যুক্ত হতে চাও, তোমরা হচ্ছে আমাদের ইনবক্স করবা। প্রথম 50 জনের জন্য হচ্ছে 50% ছাড়ে, সেটা হচ্ছে 1530 টাকা, 3টা বিষয়, বাংলা, ইংলিশ, আইসিটি। আর হচ্ছে যদি 50 জন পার হয়ে যায়, পরের 50 জনের জন্য কিন্তু ফুল পেমেন্ট করতে হবে। আর আমরা প্রতি ব্যাচে হচ্ছে 100 জন করে রাখবো, 100 জনের বেশি একজনও রাখবো না। কারণ হচ্ছে আমরা চাই যে প্রত্যেকেই প্রত্যেকের সাথে আমরা কমিউনিকেট করতে পারি, প্রত্যেকের সাথে যোগাযোগ করে তাকে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিতে পারি। আমরা যদি 200-300 জন বা 400-500 জন যদি এক ব্যাচে রাখি, তাহলে কিন্তু সবার সাথে যোগাযোগ করা সম্ভব নয়, সবার সমস্যা বোঝাও সম্ভব নয়, একসাথে এতজনকে ক্লাস নেওয়া যায় না, ঠিক আছে। তো পেড ব্যাচে আমরা মাত্র 100 জন রাখবো। তোমরা যারা ভর্তি হতে চাও 50 জনের আগে 50% ডিসকাউন্টে তারা যোগাযোগ করবা। তো সবাই ভালো থেকো, আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা সবাই শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দিবা। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।